স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মহিউদ্দিন। সাভারের রানা প্লাজা ধসের 1 বছর আজ। এই দুর্ঘটনায় হাজারের বেশি পোশাক শ্রমিক নিহত হয়েছেন। মানবিক বিপর্যয়ের এই দিনটি স্মরণ করছে পুরো পৃথিবী। হতাহত শ্রমিকদের পরিবারের ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে সোচ্চার পোশাক খাতের সবাই। এই দাবি পূরণ ও অপরাধীদের বিচারে আবারও অনড় অবস্থানের কথা জানিয়েছে সরকার। আজকের দিনেই ফ্যাশন বিপ্লব দিবস নামে পোশাক শ্রমিক নিরাপত্তা ও ন্যায্য মজুরির বিষয়টি সামনে আনছে জাতাগোষ্ঠী। এসব নিয়ে আজকের আলোচনা 24শে এপ্রিল। কথা বলতে স্টুডিওতে আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, আছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত রপ্তানিকারক সমিতি বিজিএম এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ এবং বাসদ নেতা রাজেকুজ্জামান রতন। স্বাগত আপনাদের। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে আসবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জনাব মিকাইল শিপার, এই গত কয়েকদিনে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচনায় এসেছে সেটা হচ্ছে শ্রমিকদের জন্য উপযুক্ত কাজের পরিবেশ। আমরা রানা প্লাজার ঘটনাটির পরিপ্রেক্ষিতে বা তার আগে পরে হিসাব করে বা সমস্ত বাংলাদেশের শ্রমিকদের কাজের পরিবেশটা নিশ্চিত করার ক্ষেত্রে শ্রম মন্ত্রণালয় কি করছে বা কোনো ধরনের মনিটরিং করছে কিনা, সন্তুষ্ট কিনা, সে ব্যাপারে যদি আপনি একটু বলতেন। না, অবশ্যই আমরা সন্তুষ্ট নই। এই প্রেক্ষাপটে বিবেচনা করে আমরা সর্বশেষ শ্রম আইন সংশোধন করেছি। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল শ্রমিক নিরাপত্তা। তারপরে আমরা হেলথ অ্যান্ড সেফটি পলিসি করেছি। তারপরে আপনি জানেন ইতিমধ্যে আমরা রানা প্লাজার দুর্ঘটনার পরে ন্যাশনাল ট্রাইপার্টিট অ্যাকশন প্ল্যান আওতায় আমরা বাংলাদেশের এই মুহূর্তে যতটা চালু ফ্যাক্টরি আছে, স্পেশালি গার্মেন্টস ফ্যাক্টরি, এইগুলি পরিদর্শন করছি হেলথ সেফটি রিলেটেড ইস্যুতে, ফায়ার সেফটি অ্যান্ড স্ট্রাকচারাল সেফটি। অন্যান্য শ্রমিকদের ক্ষেত্রেও কি এই নিরাপত্তার বিষয়টি দেখা হচ্ছে? আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, আমি যদি একই প্রশ্ন আপনাকে করি, শ্রমিকদের জন্য নিরাপদ কাজের পরিবেশের ব্যাপারে বাংলাদেশে শ্রমিকরা যে পরিবেশে কাজ করেন আপনি কতটা সন্তুষ্ট বা আপনার কাছে কিরকম মনে? আপনার ধন্যবাদ। আসলে স্পেকট্রাম, তারপরে তাজরিন এবং রানা প্লাজা, এগুলি দেখার পরে আর কিন্তু কোনো কমেন্ট থাকে না। মানে এই কিন্তু পরিষ্কার আমাদেরকে কিন্তু মেসেজ দিয়ে দিচ্ছে যে আসলে আমরা কেউই কিন্তু শিওর না যে আমার বিল্ডিংটাও সেফটি সিকিউর কিনা, ওয়েদার ইজ এ সিকিউর অর নট। আজকে কনস্ট্রাকশনগুলা আমরা যেভাবে করেছি, এই কনস্ট্রাকশনও কিন্তু কারেক্ট আছে কিনা, যে দায়িত্বগুলি যাদের করার কথা ছিল সেই দায়িত্বগুলি কিন্তু সঠিকভাবে পালন করে নাই বলেই কিন্তু আজকে এই ঘটনাগুলি কিন্তু আমরা দেখেছি। এখানে কিন্তু আমাদের দোষটা কিন্তু আমি অ্যাভয়েড করব না, বাট যেই সংস্থাগুলি এই দায়িত্বগুলির সাথে সম্পৃক্ত, আজকে যদি আমি বলি যে প্ল্যান অ্যাপ্রুভাল কে দেয়, ডিআইটি যেমন ঢাকা শহরের মধ্যে দেয়, আবার ঢাকা শহরের বাইরে গেলে পৌরসভা দেয়। এবং স্পেকট্রামটা খেয়াল করেন, আমরা স্পেকট্রাম থেকেও কিন্তু কোনো কিছু শিখিনি। কিন্তু স্পেকট্রাম যখন ধসে পড়ে তখন কিন্তু এই কোশ্চেনগুলি আসছিল যে এটা অ্যাপ্রুভালটা কে দিল, কে মনিটর করলো। তখন দেখা গেল ক্যান্টনমেন্ট বোর্ড বলছে যে ক্যান্টনমেন্ট বোর্ড দিয়েছে এবং ডিআইটি বলছে যে এটা আমার আন্ডারে পড়ে না। আচ্ছা, এরপরেও 2 বছর লাগলো যে এই ক্লারিফিকেশনগুলি নিতে যে পরবর্তী কে হবে। অথচ আধা কিলোমিটারের মধ্যে 2006 আর 2013 আধা কিলোমিটারের মধ্যে কিন্তু রানা প্লাজা, এবং সেটা পড়ে গেল। তার মানেটা কি? আমরা কিন্তু তখন সচেতন হই নাই। আজকে আমি মনে করি যে 1138টা ছেলে মেয়েকে আমরা হারাইছি, এবং এরপরে আমরা কিন্তু এখন ফিল করছি যে ইয়েস, উই হ্যাভ টু ওয়েক আপ। কারণ পুরো বিশ্বে এরকম ঘটনা কিন্তু আর ঘটে না ইন্ডাস্ট্রি সেক্টরে, এবং বাংলাদেশের ইমেজও কিন্তু ক্রাইসিস হয়ে গেছে। আজকে কিন্তু সরকারও কিন্তু সাথে সাথে তড়িৎ একটা অ্যাকশন প্ল্যানে চলে গেছে। যেমন মিকাল ভাই বললো যে ট্রাইপার্টিট এগ্রিমেন্ট হয়েছে। আজকে দেখেন বায়াররা কমপ্লায়েন্স নিয়ে আমাদের কিন্তু 2000 সাল থেকে কিন্তু আমাদেরকে বলছিল, এবং এই কমপ্লায়েন্স আমরা কিন্তু অ্যাচিভ করছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে সে কমপ্লায়েন্সও কিন্তু এই জিনিসগুলি কিন্তু খেয়াল করতে পারে নাই, যদিও এটা ওদের দায়িত্ব ছিল না। এখন কিন্তু ওরাও ফিল করছে যে ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি হচ্ছে, যে কারণে একর্ড আসলো ইউরোপিয়ান এই বায়ারদেরকে নিয়ে, অ্যালায়েন্স আসলো আমেরিকার ওখান থেকে। আজকে আইএলও, গভর্নমেন্ট এবং বিজিএমএ বিকিএমএ মিলে যে ট্রাইপার্টিট অ্যাকশন প্ল্যান যেটা করা হয়েছে, সেখানে ওনারা যেগুলি অ্যালায়েন্স এবং অ্যাকর্ডের বাইরে যেসব ফ্যাক্টরিগুলি আছে সেই ফ্যাক্টরিগুলি কিন্তু ওরাও কিন্তু মনিটর করতে যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে যে ডিআইটিও মনে করে
যে ওদের কিন্তু সেই লোকবল নাই। আজকে আপনি শুনেছেন যে ডিআইটি কিন্তু বলছে যে আমাদের সেই লোকবল নাই, না, এটা লোকবলের কথা সবসময় উঠে কোন আমাদের একটা মনিটর করা বা আমাদের স্ট্রাকচারাল ডিজাইন অ্যাপ্রুভাল নিয়ে কথাগুলি আসছে। পারভেজ ভাই, আজকে এই প্রসঙ্গে নিশ্চয় আপনি একটু বলবেন, আপনি শুধু যদি আমাদেরকে একটু বলতেন যে শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিতকরণে মালিকদের পক্ষ থেকে কি যথেষ্ট করা হচ্ছে বলে আপনি মনে করছেন কিনা? এই মুহূর্তে অবশ্যই আমি কিন্তু আপনি যদি খেয়াল করেন যে প্রত্যেকে কিন্তু এবার সচেতন হয়ে গেছে। প্রত্যেকে মানে এই কে ইন্সপেকশন করবে এটার উপর কিন্তু আর ভরসা করে নিজেরাই নাই। যথেষ্ট পরিমাণে নিজেরাই কিন্তু ইঞ্জিনিয়ার ডেকে নিজেরাই কোথায় বুয়েটের লোক আছে, কোথায় মানে স্ট্রাকচারাল ডিজাইন অ্যাসোসিয়েশন আছে, ওদের সাথে কন্ট্যাক্ট করে যার এবং যার সেটাকে building সর্বোচ্চ কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। গুরুত্ব দিয়ে check পারভেজ ভাই, করা আমি হচ্ছে। আসছি আপনার কাছে। রতন ভাই, আপনি কি মনে করেন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বা উপযুক্ত শ্রমের পরিবেশ নিশ্চিত বাংলাদেশে কতটা আছে, আপনি কি মনে করেন এই মুহূর্তে? আমরা দুজনের কথা শুনলাম, সেখানে রানা প্লাজা আমাদেরকে সজাগ করেছে এই সবাই বলছে, কিন্তু আমরা কতটুকু সতর্ক হয়েছি এবং কি পরিমাণ সচল হয়েছি সেটা খুবই প্রশ্নবিদ্ধ। যেমন ধরুন ফ্যাক্টরি ডিজাইনের কথা, মানে ফ্যাক্টরি ডিজাইনটাকে অ্যাপ্রুভ করবে কে, সেগুলোর কথা তো একটা আছেই, কিন্তু গভর্নমেন্টের যে একটা দায়িত্ব ছিল এবং বলেও ছিল গভর্নমেন্টকে যে ফ্যাক্টরি ইন্সপেক্টরের স্বল্পতা আছে, 200 জন ফ্যাক্টরি ইন্সপেক্টর নিয়োগ করবেন বলে গভর্নমেন্ট বলেছিলেন। সর্বশেষ পিএসসি মাত্র 25 জনকে অনুমোদন দিয়েছে। তাহলে এক বছরে 200 জন নিয়োগ করার কথা ছিল, 25 জন নিয়োগ। এখন ফ্যাক্টরি ইন্সপেক্টর সব মিলে আছে 575 জন। আমি একটু বসে বসে হিসাব করছিলাম যে আমাদের সচল যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো যদি একবার ইন্সপেকশন করে দ্বিতীয়বার ইন্সপেকশন করতে হয়, তাহলে 3 বছর পরে গিয়ে ইন্সপেকশন করতে পারবে। ফলে ফ্যাক্টরি ইন্সপেক্টরের অপ্রতুলতা আছে, কিন্তু সেটা যত দ্রুত এটা মানে পূরণ করা দরকার ছিল সেই দ্রুততার সঙ্গে এটা করা হয়নি। তারপর সবচেয়ে দুর্ভাগ্যজনক যে এখন পর্যন্ত আমাদের হারিয়ে যাওয়া শ্রমিকদের তালিকাটাও আমরা ঠিকমতো করতে পারলাম না। না, সেটা ঠিকমতো করাতে নানা ধরনের প্র্যাকটিক্যাল কিছু বাস্তব কিছু সমস্যা না, আমি আছে। ওই সমস্যাটার মূল কোথায় জানেন? জি। মূল হচ্ছে ফ্যাক্টরিগুলোতে শ্রমিকদের তালিকাটাও ঠিকমতো থাকে না। ফ্যাক্টরিদের ঠিকমতো তালিকাটা থাকলে কিন্তু এটা খুঁজে বের করা যেত, কারণ তার পার্মানেন্ট অ্যাড্রেস কি, রতন ভাই, আমি local আপনার কাছে address কি। আসি। আপনি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, আমাদের মাননীয় সচিব এখানে আছেন। সচিব মহোদয়ের কাছে আমি জানতে চাইবো যে ফ্যাক্টরি ইন্সপেক্টরের যে প্রসঙ্গটি উঠলো সেটি কিন্তু আমার স্পষ্ট মনে পড়ে যে সেটি বেশ কয়েকবার সে সময় সরকারের একদম শীর্ষমহল থেকে বলা হয়েছিল যে এগুলি করা হবে, কিন্তু এটি করা হয়নি বলে আমরা শুনছি। এর কারণ কি আপনি যদি একটু বলতেন? ফ্যাক্টরি ইন্সপেক্টর বৃদ্ধির কথাটা উঠেছে রানা প্লাজার পরে। জি, পরে তবে আজকে রানা প্লাজা 1 বছর যখন কথাটা উঠলো 200 ইন্সপেক্টর ইমিডিয়েট নিতে, তো ওই মুহূর্তে তখন আমার কোনো পদই ছিল না 200 ইন্সপেক্টরের। কারণ আমার একটা ডিপার্টমেন্টকে পদ সৃষ্টি করে, সরকারি পদ তো আর বললেই হয়ে যাচ্ছে না, এটার সাথে সরাসরি জড়িত আছে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, এটার সাথে জড়িত আছে আমার মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের ইতিহাসে আমি তো বিশেষ করে আমি দাবি করব স্বল্পতম সময়, যদিও এটা স্বল্পতম সময় বলতে আমরা 4 থেকে 5 মাস বলেছি, একটা ডিপার্টমেন্টকে ডাইরেক্টরেটকে ডিপার্টমেন্টে ইয়ে করতে। আমার আগে পদ ছিল, টোটাল পদ ছিল আপনার A to Z, যেটা আমরা বলি যে 4র্থ শ্রেণীর পদ সহ 314টা পদ ছিল। এইটাকে আমি 995টা পদ করে একটা ডাইরেক্টরেট করতে, আমার তো আমি বলবো যে এইটা আনইউজুয়াল ঘটনা যে একটা অনেক দ্রুত বেগে করা হয়েছে। অনেক দ্রুত বেগে করা হয়েছে। একটা সামারিতে মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতি একই দিনে সিগনেচার আমার মনে হয় খুব কমই ফাইলে এটাকে দেখাতে কি আপনি পারে। যথেষ্ট মনে করছেন? যথেষ্ট না, মানে মানে এইটা তো সংখ্যা যথেষ্ট মনে করছেন না, না, আমি যথেষ্ট চেয়ে অতিরিক্ত মনে করছেন? যথেষ্ট চেয়ে অতিরিক্ত তো অবশ্যই না, মানে যথেষ্ট মনে করছেন। ফেজ ওয়াইজ করতে হবে। আমি প্রথম যথেষ্ট। ফেজে 23টা ডিস্ট্রিক্টের ইয়ে নিয়েছি। জি। আমারও সরকারেরও তো লিমিটেশন দেখতে হবে, জি। এটার সাথে সরাসরি ভাবে আমাদের পারভেজ রাজস্ব ভাই যে জড়িত। প্রসঙ্গটি তুললেন সেই প্রসঙ্গটি একটু জানতে চাইছি যে এখন অনেক গার্মেন্টসই আছেন, হয়তো আমি ঠিক সংখ্যাটা আমি বলতে পারবো না, 2500 সচল গার্মেন্টসের মধ্যে মোট কতটি, যারা ভাড়া বাড়িতে তাদের কারখানা স্থাপন করেছেন, কিন্তু সেই ভাড়া বাড়িটি আসলে বিল্ডিং কোড মানা হয়েছে কিনা, নিয়ম মানা হয়েছে কিনা তারা এটি পরীক্ষা করেন নাই। সেটি যাদের পরীক্ষা করার দরকার ছিল তারা যে এটি দায়িত্ব পালন করছেন না, সেই ব্যাপারে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনারা কিছু করছেন কিনা? যেটা যে কোনো বিল্ডিং এ আসলে যদি কারখানা করা হয়, আবাসনের চেয়ে একটু বেশি ঝুঁকিতে সে অবশ্যই পড়ে, কারণ ভারী ভারী না, অবশ্যই এটা একটা বিল্ডিং, একটা ফ্যাক্টরি, কিন্তু সরাসরি তো এটা শ্রম মন্ত্রণালয়ের সাথে জড়িত না, এটা পূর্ত বিভাগের সাথে, এটার সাথে জায়গা টু জায়গা বেসিসে আইদার
রাজুক জড়িত অথবা স্থানীয় সরকার বিভাগের ইঞ্জিনিয়ারিং সেকশন জড়িত। এইটা আমরা অবশ্যই স্বীকার করব আমাদের যথাসময়। এখনো পর্যন্ত আমি বলবো আমার সম্পূর্ণ জনবল নেই। বেশ করে রতন সাহেব যেটা বললেন, 500 ইন্সপেক্টর আমি নতুন নিয়োগ করছি, 500 ইন্সপেক্টর দিয়ে তো আমি পুরো বাংলাদেশ কভার দিতে পারবো না। অবশ্য সবসময় সরকারি পদ সবসময় আমার মনে হয় নট অনলি বাংলাদেশ, যে কোনো উন্নত দেশেও সরকারি যে কর্মকর্তারা থাকেন ওটার প্রয়োজনের তুলনায় কম থাকেন, অটোমেটিক্যালি এটা অর্থনীতির সাথে জড়িত বা রাজস্ব ব্যয়ের সাথে জড়িত। তারপরে আমাদের রাজুকের ইন্সপেক্টর নিয়োগ করার জন্য কার্যক্রম শুরু হয়েছে, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নিয়োগ করার জন্য কার্যক্রম শুরু হয়েছে। একসাথে সবকিছু আমরা দেখছি। আমরা যে খালি আমার ফ্যাক্টরি ইন্সপেক্টর বাড়াচ্ছি আর অন্যগুলি বাড়ছে না, এটা না, একই সাথে হচ্ছে। কিন্তু এটা অনস্বীকার্য যে আমরা প্রপার সময় প্রপার টাইমে এগুলি প্রপারলি ইনভেস্টিগেশন করি। রতন ভাই, শ্রম সচিবের ব্যাখ্যা আপনি শুনলেন, আপনি এর সাথে কোনো কিছু যুক্ত করতে চান? যেমন ধরেন, শুনে আশ্বস্ত হতে পারলাম না এই কারণে যে পদ সৃষ্টি করা হয়েছে, কিন্তু পদ যদি পূরণ করা না হয় সে সৃষ্ট পদে কি হবে? আমরা এক বছরে ধাপটা এত ধীর গতি অনেক সময় সম্ভব গতিকেও হার মানায়। তার সঙ্গে আরেকটা জিনিস আমি একটু বলি, পারভেজ কি অ্যাড করবেন একটু? অ্যাড করতে চাই, সেটা হলো যে দেখেন, আজকে যে সেফটি সিকিউরিটি নাম দিয়ে আমরা কিন্তু এগ্রিমেন্ট করেছি কিন্তু অ্যাকর্ডের সাথে, অ্যালায়েন্সের সাথে, হ্যাঁ, গভর্নমেন্ট এবং বিএনবিসি কোড দিয়ে 2006-এর বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। ইন্টারেস্টিং হলো বিল্ডিং ন্যাশনাল কোড এটা কিন্তু এর আগে কখনো প্র্যাকটিস করা হয় নাই, এবং যিনি এটার উপর কাজ করেছে উনিও কিন্তু এর সাথে সম্পৃক্ত না। এখন যখন বিএনবিসি বই নিয়ে এরা কাজ করতে আসছে, তখন দেখা যাচ্ছে নানা রকম প্রবলেম। যেমন আপনার এই বিল্ডিং, বিএনবিসি বুক অনুযায়ী আপনার এই বিল্ডিং কিন্তু থাকতে পারে না। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি এখানে আর্থিং 1.25 mm তার দিয়ে করা আছে, বিএনবিসি বুকে লেখা আছে 3 mm। এরকম অনেক জিনিস কিন্তু রয়ে গেছে। এবং বিএনবিসি বুকের মধ্যে গার্মেন্টস সংক্রান্ত সেপারেট কিন্তু কোনো স্ট্যান্ডার্ড কিন্তু দাঁড় করানো হয় নাই। এইটি মাথায় রেখেই পারভেজ ভাই, এটি মাথায় রেখে কিন্তু আমরা দেখি যে একটি গার্মেন্টস কারখানা আছে, এরকম একটি ভবন 6 তলা আছে, কিন্তু মালিক বলছে উপর দিয়ে আরো 3 তলা করে ফেলো। এইটির মধ্যে আসলে 40 ইঞ্জিনিয়ার বলে গেছে, ইঞ্জিনিয়ার বলে গেছে। সারপ্রাইজ টু নো যে বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিয়াল যে প্ল্যান, ইন্ডাস্ট্রিয়াল প্ল্যানের কনসেপ্টটা আর্কিটেক্টও কিন্তু কম আছে। সো আজকে যদি যে স্লো গতিতে আমরা যাচ্ছি, এটা যদি হয়, তাহলে কিন্তু আমারও আশঙ্কা যে আমরা কত কুইক এই জিনিসগুলি এনশিওর করব। ইউ উইল বি সারপ্রাইজ টু নো আজকে যে অ্যাকর্ড করা হয়েছে, অ্যাকর্ডের বিল্ডিং একটা, এই যে অলরেডি কিন্তু ওরা 16টা বিল্ডিং কিন্তু ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। একটা বিল্ডিং এর মধ্যে দেখা গেছে ওরা ক্রিটিক্যাল বলে রিভিউ কমিটিতে পাঠিয়েছে, এবং সেই রিভিউ কমিটি যখন যায় তখন আমাদের ওখানে কিন্তু বুয়েটের 2 জন আছেন, অ্যাকর্ডের একজন, অ্যালায়েন্সের একজন। বুয়েটের সাথে অ্যাকর্ডের একটা বিরাট ডিফারেন্স রয়ে যাচ্ছে ফ্যাক্টর, সেফটি ফ্যাক্টর নিয়ে। বুয়েটের ক্যালকুলেশন যেখানে আসে 1.4, সেখানে এই বিদেশিদের ক্যালকুলেশন আছে 0.94। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আমরা শ্রম সচিব জনাব মিকাইল শিপার আপনার কাছে ফিরে আসবো। যে আজ আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, আন্তর্জাতিক সংস্থা আইএলওর উপমহাপরিচালক গিলবার্ট ফাসুন হাংবো বলেছেন যে রানা প্লাজা ধসের 1 বছর পরও ক্ষতিপূরণের জন্য দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তার পরিবারের অপেক্ষায় থাকাটা লজ্জাজনক। এই লজ্জার দায় কার? যদিও আসলে আমরা অনেক হিসাব পেয়েছি যে কতজনকে দেয়া হয়েছে, কতজনকে কি করা হয়েছে, তারপর আপনি শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চয়ই এটা বলবেন। এর মধ্যেই আমাদের মধ্যে চলে আসছে, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে আমাদের সাথে যোগ দিচ্ছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আমরা একটা বিরতি নিচ্ছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের মধ্যে ডক্টর ইফতেখারুজ্জামান আমাদের সাথে যোগ দিয়েছে। ইফতেখারুজ্জামান, আপনাকে স্বাগত। আমি জনাব মিকাইল শিপার আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আইএলওর উপমহাপরিচালক খুব এক ধরনের হতাশা ব্যক্ত করেছেন যে এতদিন পরও দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তার পরিবারদের ক্ষতিপূরণের আশায় থাকাটা এক ধরনের লজ্জাজনক। অবশ্যই এই লজ্জার দায় কার? এই লজ্জার দায় অবশ্যই আমাদের না, সরকারের না, বাংলাদেশের না। এই লজ্জার দায় ব্র্যান্ডস এন্ড বায়ার্সদের। উনারাই স্বপ্রণোদিত হয়ে ইনিশিয়ালি ডিক্লেয়ার দিলেন যে আমরা $40 মিলিয়ন দেবো রানা প্লাজা দুর্ঘটনা শিকারীদের। ওয়েলকাম জানালাম আমরা, এটার সাথে আমরা ট্রাইপারট্রিট এগ্রিমেন্ট করলাম, এটার সাথে আমাদের সরকার আছেন,
আমাদের মালিক পক্ষ আছেন, ইভেন আমাদের ট্রেড ইউনিয়ন যারা ইন্ডাস্ট্রিয়ালের মতো রিকগনাইজ ট্রেড ইউনিয়ন, দুইটা আন্তর্জাতিক মানের ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবর্গরা আছেন। আনফর্চুনেট গত 2 সপ্তাহ আগ পর্যন্ত অনলি $2 মিলিয়ন ওনারা দিলেন, আর কারো ইয়ে নেই। একটা দুইটা ব্র্যান্ড, বিশেষ করে প্রাইমার্স ওনার দিলেন। ওনাদের এটার যৌক্তিক কারণ আছে, কি কারণ দিলেন এটাও তো দুঃখজনক বলতে হবে। রানা প্লাজার মতো একটা বিল্ডিং এ উনার একটা প্রোডাক্ট টোটালি একটা ফ্যাক্টরিকে দিয়ে রেখেছেন, অথচ উনার কোনো ইয়ে নেই যে এই বিল্ডিং এ কোনোদিন আসছেন কিনা জানি না। ওনার তো ওনার এথিক্যালি দেওয়া উচিত, এবং আমি অস্বীকার করবো না। প্রাইমার্কস দিয়েছেন, এখানে ওনার $13 মিলিয়ন ওনারা দেবেন। ওই প্রাইমার্কসে যে ফ্যাক্টরিতে কাজ করেছেন এখানে 600 জন শ্রমিক বোধহয় আছেন, ওই শ্রমিকের টোটাল দায়িত্ব নিয়ে নিয়েছেন। বললেন যে তোমাদের, যে ওনারা হিসাব করে দেখেছেন যে 3600 জন এখানে এফেক্টেড আছেন, নট অনলি রানা গার্মেন্টস ওয়ার্কার, এখানে যারা অন্যান্য যারা দোকান কারখানা বা ইয়েতে দারোয়ান হিসেবে ছিলেন, ও সব মিলিয়ে 3600 জন একটা লিস্ট করেছেন। এর মধ্যে 600 জনের দায়িত্ব নিয়েছেন এবং 3000 জন। এই ঘটনার পরে যখন প্রাইমার্কস দিয়ে দিল, ওনারা প্রাইমার্কস একবার এসে আমার কাছে বললো যে আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে চাচ্ছি। আমি যখন দেখলাম যে অন্যান্য বায়ার্স বাড়িটা অনলি $2 মিলিয়ন অ্যাকোমোডেট হয়েছে, আমি বললাম যে একটু গোসলো করো, তোমাদের এই এক্সাম্পলটা আমরা অন্যান্য ব্র্যান্ডস এন্ড বায়ার্সকে ইয়ে করি। ফাইনালি কিছু ব্র্যান্ডস এন্ড বায়ার্স ইয়ে হয়েছেন, কনভিন্স হয়েছেন। এখন পর্যন্ত আমাদের $15 মিলিয়ন। আজকে একজন অর্থনীতিবিদ, বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব আনু মোহাম্মদ একটি হিসাব করেছেন, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর তহবিলে রানা প্লাজায় হতাহতদের যে টাকা হিসাব আমরা সংসদে পেয়েছি, সেই হিসাবে 128 কোটি টাকা প্রায় পাওয়া গেছে। এটা যদি নিহত সব শ্রমিকদের পরিবারে ভাগ করে দেওয়া যেত, তো মাথাপিছু 10 লাখ টাকা করে দেওয়া সম্ভব ছিল। এটা উনি বলছেন। ওই টাকাটা ভাগ করে দেওয়ার ব্যাপারে বা কিভাবে খরচ করা হবে, আমরা শুনেছি এখন পর্যন্ত 22 কোটি টাকা খরচ হয়েছে ওখান থেকে। আমি এটা কত টাকা পাওয়া গেছে এটা আমি বলতে পারবো না, মাননীয় প্রধানমন্ত্রী এটা দিয়েছেন। আমি শ্রদ্ধার সাথে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এখানে দায়িত্ব নিয়েছেন এই টোটাল কম্পেনসেশনের জন্য, এইখানে কে কত দিল আর কে কত দিল না, 10 লাখ টাকা একটা এভারেজ পাওয়া গেছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কোনো কোনো ক্ষেত্রে আমাদের আহত শ্রমিককে 15 লক্ষ টাকা করে দিয়েছেন। এটা রেঞ্জটা 10 থেকে 15 লক্ষ টাকা উনি 34 জন আহত শ্রমিককে দিয়েছেন, সরাসরি দিয়েছেন, এবং এটা ফিক্সড ডিপোজিট করে দিয়েছেন যারা সিরিয়ালি আহত হয়েছেন, যাদের পা গেছে, ডান পা গেছে, ডান হাত গেছে। কিন্তু ফ্যাক্ট রিমেইনস যে আমরা 22 কোটি টাকা খরচ করতে পেরেছি সেই তহবিল থেকে। আমরা একটু আসলে শুধু 22 কোটি টাকা তো একটা পারপাসে হয়েছে। তারপরে আদার্স যে আমার ডিএনএ টেস্টের জন্য হঠাৎ করে ডিএনএ ল্যাবরেটরি বলে বসলো যে 50 লক্ষ টাকা দিতে হবে। আমি বিজিএমই কে বললাম, বিজিএমই তখন বললো এই মুহূর্তে হঠাৎ করে আমরা দিতে পারবো। আমার তখন এমন ক্রাইসিস ছিল যে ডিএনএ টেস্ট না স্টার্ট করলে আমি এই ডেড বডিগুলির আমি আইডেন্টিফিকেশন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানানোর সাথে উইদিন ওই মানে হাফ এন আওয়ারের ভিতরে উনি 50 লক্ষ টাকার চেক আমার হাতে দিলেন, আমি ডিএনএ ল্যাবরেটরিতে পৌঁছে দিলাম। আমার মনে হয় যে ডক্টর ইফতেখারুজ্জামান এই প্রসঙ্গে কোনো কিছু যোগ করবেন, যে ক্ষতিপূরণ না দেওয়া বা ক্ষতিপূরণের জন্য পরিবারগুলো অপেক্ষা করার দায় বা এই লজ্জার দায় আসলে কার, বা এটা? আমি সচিব সাহেবের সাথে আমি একমত। এটার প্রাইমারি রেসপন্সিবিলিটি ভলান্টারিলি তারাই নিয়েছিল, ব্র্যান্ড কোম্পানিজগুলো, এবং আইএলও তাদেরকে রাজি করেছিল বা তাদের সাথে নেগোসিয়েশন এটা হয়েছিল। কাজে দায়টা তারা নিয়েছে, মূল দায়িত্বটা তারা নিয়েছে। আমাদেরও দায়িত্ব আছে, আমি সেটাতে পরে আসছি। মূল দায়িত্ব তারা নিয়েছে, এবং আনফর্চুনেট যেটি ইতিমধ্যে বললাম, আমি শুধু অ্যাড করি যে যেই কোম্পানিগুলো রানা প্লাজার সাথে রানা প্লাজার ফ্যাক্টরিগুলোর সাথে বিজনেস করেছে, সেই কোম্পানিগুলো বছরে বাংলাদেশ থেকে 2200 কোটি টাকা প্রফিট করে, নেট প্রফিট করে তারা। তাদের জন্য মাত্র $40 মিলিয়ন আসে, তাদের কাছ থেকে আসে না। ইটস পিনাট, আসে না। এখানে একটা কমিটমেন্টের ইস্যু আছে। এবং আমি জন্য বলছি, আপনি দেখবেন যে কোন কোন দেশের, যুক্তরাজ্য, ইউকে, জার্মানি, ফ্রান্স, ইটালি, ডেনমার্ক, এই দেশগুলো এটার মধ্যে জড়িত। এই দেশের রাষ্ট্রদূতরা, একজন রাষ্ট্রদূত আমাদেরকে শুনিয়েছিল যে তার দেশের মানুষ বাংলাদেশের রক্তস্নাত টি শার্ট পরবে না। তিনি আবার পত্রিকায় লেখেন, আমাদেরকে বক্তব্য দেন। তিনি কি তার কোম্পানিগুলোর সম্পর্কে মানে যে তাদের যে দায়বদ্ধতা আছে সেটা সম্পর্কে কোনো পদক্ষেপ নিয়েছেন? সেটা না করে তিনি বাংলাদেশ থেকে জিএসপি, যদিও রেলিভেন্ট না এখানে গার্মেন্টসের প্রেক্ষিতে, তার মুভমেন্টটা কিন্তু তার যে পদক্ষেপগুলো, সেটা আমি মনে করি যে বাংলাদেশের মেড ইন বাংলাদেশের ব্র্যান্ডটা সেটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই দায়টা তাদেরকে নিতে হবে।
হ্যাভিং সেড দ্যাট আমি বলবো যে আমরা ইতিমধ্যে আমরা বলেছি, আমরা একটা গবেষণা করে বলেছি একাধিকভাবে যে বাংলাদেশ ইতিমধ্যে গত 1 বছরে দেখিয়েছে গভর্নমেন্ট, সরকারি প্রতিষ্ঠানগুলো, বেসরকারি সংস্থা, সংশ্লিষ্ট সকল অংশীজন, বিজিএমএ, মালিকদের একাংশ মিলিয়ে দেখিয়েছে যে আমরা উই ক্যান ট্রাই টু চ্যালেঞ্জ হেড অন যে প্রবলেমটা আমরা ফেস করেছিলাম। সেখানে অনেক ইতিবাচক পদক্ষেপ গৃহীত হয়েছে, কিন্তু আমাদের আরও অনেক দূর যেতে হবে। সেখানে অবশ্যই আমাদের ইন্টারন্যাশনালি এই জিনিসটাকে আমাদেরকে সেল করতে হবে। উই হ্যাভ টু স্টার্ট এ নিউ ব্র্যান্ডিং, আমাদের বলবো যে ক্যাম্পেইন করতে হবে দ্যাট উই হ্যাভ ডান দিস, বাট এট দ্য সেম টাইম আমাদের নিজেদের রেসপন্সিবিলিটি আছে। সেখানে যে 127 কোটি টাকার বিষয়টা হলো, আই ফুললি অ্যাগ্রি যে এখানে কিন্তু একটু বিভাজন করতে হবে। এই 127 কোটি টাকা আমি দেখতে চাই ক্ষতিপূরণ না, আমি দেখতে চাই 127 কোটি টাকাটা হচ্ছে যে ত্রাণ হিসাবে যেটা এসেছিল। ক্ষতিপূরণ কিন্তু টোটালি ডিফারেন্ট থিং, ডিফারেন্ট থিং, সেটা কিন্তু দেখতে হবে। এমনকি ক্ষতিপূরণটা আমাদের আদালতের একটা নির্দেশে 14 লক্ষ টাকা বলা হয়েছে। এইটা আসলে যে কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে, আইএলও স্ট্যান্ডার্ডে এটা 29 লক্ষ টাকা মিনিমাম হওয়া উচিত। সেই জায়গাটা আমাদেরকে যেতে হবে, এবং সেটার জন্য কিন্তু যদি সদিচ্ছা থাকে তাহলে কিন্তু টাকার কোনো অভাব নেই আমি মনে করি। রতন ভাই, আপনি যদি 1 মিনিট একটু যুক্ত করেন, আমরা এই সবগুলি প্রসঙ্গ যদি একটু পারভেজ ভাইকে জিজ্ঞেস করবো আমাদের দায় নিয়ে। এখানে আমি মনে করি দায় তিনজনের, জি, সরকারের, তারপরে হলো ব্র্যান্ডস এন্ড বায়ারের, আর হলো বিজিএম। সরকার দেখুন 127 কোটি 67 লাখ টাকা জমা পড়েছে, সংসদে বলা হয়েছে, মতিয়া চৌধুরী এটা বলেছিলেন। 22 কোটি টাকা দান মানে প্রদান করেছেন, আর যে ডিএনএ টেস্ট সহ অন্যান্য ক্ষেত্রে আর 4 কোটি টাকা খরচ করেছেন। সব মিলিয়ে সরকার খরচ করেছে 27 কোটি টাকা বা 28 কোটি টাকা। তাহলে বাকি টাকা কি হলো, এটা একটা প্রশ্ন থাকতে পারে। তারপরে হলো বিজিএমইএ, তাদের 5400 জন সদস্য আছে, তাদের চাঁদা ধরেছিল 25,000 টাকা করে, এবং সেখানে মাত্র চাঁদা দিয়েছে 1842 জন, এবং এতে করে তাদের হয়েছে 14.5 কোটি টাকা। এই 14.5 কোটি টাকার মধ্যে 2 কোটি টাকা বিজিএমইএ দিয়েছে ত্রাণ তহবিলে। তো বিজিএমইএ এর কি দায়িত্ব নাই? তারপরে ধরুন ব্র্যান্ডস, আমি আরো একটু বলি, ব্র্যান্ডস এবং বায়ার, তারা ওইখানে ওই 5টা ফ্যাক্টরিতে 29 জন বায়ার আছে, তারা বছরে $200 কোটি প্রফিট করে। প্রফিটের যদি 0.2% তারা দেয়, তাহলে কিন্তু ওই যে $40 মিলিয়ন কথা ছিল সেটা দেওয়া সম্ভব ছিল। তার মানে তাদের কাছ, তারা তো দেয়নি, কিংবা তাদের কাছ থেকে আদায় করার জন্য আমাদের কি উদ্যোগ ছিল? আর আরেকটা বিষয় যেটা বলি, যে আমাদের এখানে যে যদি ওই $40 মিলিয়ন এখানে আসতো, তাহলে কি হতো? এটা বাংলাদেশি টাকা হয় 320 কোটি টাকা, তাহলে আমরা 3,500 শ্রমিককে গড়ে অন্তত 10 লাখ টাকা করে দিতে পারতাম। তাহলে আমরা বায়ারদের কাছ থেকে এটা নিতে পারতাম। সরকারের ত্রাণ তহবিলের যেটা 127 কোটি টাকা, তার মধ্যে 80 কোটি টাকা দিয়েছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন। তাহলে এই টাকাটা থেকে, ওখান থেকে যদি টাকাটা আসতো 10 লাখ টাকা, বিজিএমই এর একটা রেসপন্সিবিলিটি আছে। বিজিএমই কি রেসপন্সিবিলিটি নেবে সেটা, আর যে মালিকের প্রতিষ্ঠান সেই মালিকের দায় আছে শ্রম আইন অনুযায়ী। সে সবগুলো বিবেচনা করলে আমরা সরকার, মালিক এবং ব্র্যান্ড বায়ার্স আমি এই প্রসঙ্গ নিয়ে পারভেজের সাথে কথা বলতে চাই। শুধু আমার কাছে যে তথ্য আছে সেটা আপনি আমাকে জানাই যে সে 5,000 গার্মেন্টস এর মধ্যে 5,000 গার্মেন্টস এখন চলছে না, চলছে আসলে 2,500 এর মতো। আর 25,000 টাকা করে দেওয়ার যে আপনি কথা বলছেন, যদি 2,000 গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ 25,000 টাকা করে দিত, তাহলে হচ্ছে 5 কোটি টাকা। আসলে 25,000 টাকার চেয়ে অনেক বেশি টাকাই কেউ দিয়েছে, তার ফলে এটি 14.5 কোটি টাকা হয়েছে। তবে প্রশ্ন থেকেই যায় 14.5 কোটি টাকার মধ্যে মাত্র 2 কোটি টাকা কেন ব্যবহার করলেন, এবং সরকারের প্রতি সেইটাও একটু বায়ারদের ইয়েটাও যদি একটু আপনি বলেন। ধন্যবাদ। আসলে বিজিএমএ কিন্তু বারবার এক্সপ্লেন করেছে, আমি কিন্তু গত 2 দিন ধরে দেখছি যে বিজিএমএ এক্সপ্লেন করছে যে সেজন্যই আমার কোটি টাকাটা কিভাবে তারা ব্যবহার করেছে। নাম্বার 1, শিওরলি এটা কিন্তু বায়ারের কিন্তু একটা বিরাট রেসপন্সিবিলিটি রয়ে গেছে, এবং বায়াররা, আপনারা শুনেছেন যে বায়াররা কিন্তু সেইভাবে তারা মুখে বলে ওরা, কিন্তু কাজে কিন্তু তারা সেটা করেনি। সেকেন্ড হলো যে প্রাইম মিনিস্টারের ওখানে যেটা গিয়েছে, আমি কিন্তু বিশ্বাস রাখি যে প্রাইম মিনিস্টার এই ঘটনাটা যেইভাবে উনি হ্যান্ডেল করেছে, আই হ্যাভ ফুল কনফিডেন্স যে নিশ্চয়ই ওনার একটা অ্যাকশন প্ল্যান আছে, উনি কিভাবে সবাইকে রিহ্যাবিলিটেট করবে সেটা উনি ব্যবহার করবে। এখন যদি আমরা বিজিএম এর তরফ থেকে আসি, বিজিএমএ আসলে 14 কোটি 40 লক্ষ টাকা খরচ করেছে। বিজিএমএ এখানে ট্রিটমেন্টে তারা খরচ করেছে প্রায় 3 কোটি 80 লক্ষ টাকা। ওরা স্যালারি, এদের সব ছেলে মেয়েদের কিন্তু স্যালারিগুলি তারা পেমেন্ট করেছে 7 কোটি 60 লাখ টাকা। প্রাইম মিনিস্টার এখানে 2 কোটি টাকা দিয়েছে। যারা প্রেগনেন্ট ছিল তাদের জন্য ওখানে তারা খরচ করেছে। রেস্কিউ রিহ্যাবিলিটেশনও তারা কিন্তু প্রায় 90 লক্ষ, এরকম করে তাদের 14 কোটি টাকা, 14 কোটি 40 লক্ষ টাকা করেছে। তাছাড়া বিজিএমএ সাথে সাথে আমি যা দেখেছি যে ওদের একটা সেকেন্ড, আপনারা 14 কোটি টাকা খরচ করছেন আপনারা বলছেন, আর রতন ভাই আপনি বলছেন যে মাত্র 2 কোটি টাকা খরচ করছে। আপনার তথ্যের উৎস কি?
না না না, উনি বলেছেন 2 কোটি টাকা প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার ফান্ডে দিয়েছেন ওনারা। না কিন্তু বিজিএমই যে টাকা দেখুন এখানে তুলেছে- স্যালারির যে খরচটা, জি স্যালারির খরচটা কি? একটা ফ্যাক্টরিতে ওয়ার্কারদের যে স্যালারি, এটা তো দিতেই হবে। না সেটা তো ফ্যাক্টরি নাই এখন, না, সেটা তো তাহলে বিজেপির সেটার পক্ষ থেকে responsibility কে করা নেবে? হচ্ছে সেই না, ফ্যাক্টরি, সেটার রেসপন্সিবিলিটি কে নেবে? সেই ফ্যাক্টরির লোকরা তো এখন জেলখানায়। না, জেলখানায় দেখেন, স্থাবর জি। অস্থাবর সম্পত্তি আছে। ধরেন একজন মানুষ অপরাধ তাহলে করলো, আমরা একটু রতন ভাই একটা জিনিস তাহলে কিন্তু পারো যায় এই ব্যাপারটা যেহেতু এরকম হয়েছে, আমরা একটা বিরতি নিয়ে আসি। আমি একটু ইফতেখার ভাইকেও শুনতে চাই যে ইফতেখার ভাই, এই বিজেপি যে 14 কোটি টাকা খরচ করছে, এর মধ্যে স্যালারিটা নিয়ে, যে স্যালারি প্রায় 7 কোটি টাকার মতো, এটা নিয়ে প্রশ্ন তুলছে যে আসলে যে কারখানাগুলিতে তারা কাজ করেছে স্যালারিটা তো তাদেরই দেওয়ার কথা, এটা বিজেপিকে কেন দিতে হলো? এইটার ক্ষেত্রে আপনার কি মনে হয়? আমরা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে ডক্টর ইফতেখার জামান। আপনার কাছে জানতে চাইছিলাম যে এই দায়টা নিয়ে রতন ভাই এবং পারভেজ ভাই যা বললেন, আপনি কিছু যোগ করবেন কিনা, তারপরে আমরা একটু না, আমি যেটা বলতে চাই আপনার প্রশ্ন উত্তরে আমি জি, বলবো পারভেজের যে- কাছে একটু আমি কি যেটা বলবো যে আসলে যে ক্ষমতা নেয় সে দায়িত্ব নিতে হবে। এখন বিজিএমএ কিন্তু একটা অ্যাসোসিয়েশন সিম্পলি না, বিজিএমএ ইন এ সেন্স একটা প্যারালাল গভর্নমেন্ট এই সেক্টরের জন্য। বিজিএম এর ইউডি সার্টিফিকেট ছাড়া কোনো কোম্পানি বিদেশ থেকে মাল আনতে পারে না, বিদেশ থেকে রপ্তানি করতে পারে না, এই অথরিটি বিজিএম এর আছে। বিজিএমএ চাইলেই 8% উচ্চ কর থেকে কমিয়ে 3% আনতে পারে, 1800 কোটি টাকা বছরে সুবিধা পেতে পারে। ঠিক আছে, বিজিএমএ চাইলেই সুতরাং বিজেপির বিশাল দায়িত্ব রয়েছে। আপনি যদি- তারপর আমি স্পেসিফিক্যালি বলি, অভিযোগ আছে যে রানা প্লাজার মালিক রানাকে বিজিএমএ আশ্রয় দিয়েছিল। পারভেজ ভাই আপনি। তাহলে এই ধন্যবাদ। দায়িত্বগুলো নিতে হবে। আমি জানি না বিজিএমএ কেন রানা প্লাজা রানাকে আশ্রয় দিবে। এক হ্যাঁ। সেকেন্ড হলো, আপনি যদি খেয়াল করেন, রানা প্লাজাটা হলো রানার, আর ফ্যাক্টরিগুলি কিন্তু সব রেন্টেড। এবং এই ফ্যাক্টরিগুলিতে যদি আপনি খেয়াল করে দেখেন যে এইটার স্ট্রাকচার ডিজাইনের প্রবলেম আছে, এবং যখন যখন ধরা পড়ে গেছে তখন বিজিএম এর থেকে বলা হয়েছিল ফ্যাক্টরি না চালাতে, ওদের স্ট্রাকচার ডিজাইন যাবে। অথচ এর পরের দিন ইউএনও আইসা বলতেছে এই ফ্যাক্টরি কিন্তু চলতে পারে। ইট ইজ এ ইটিভি ফুটেজ, কিন্তু আপনারা দেখেছেন, আপনার এখানেও আমি কিন্তু আমি দেখেছি। এবং তারপরে ওই নিচের এই রানাও কিন্তু ফোর্স করছে যে না ফ্যাক্টরি চালান, এরা কিন্তু ফ্যাক্টরি চালাতে চাচ্ছিল না। আনফরচুনেটলি ফ্যাক্টরি চালাতে গিয়ে সেই আমরা আজকে 1138টা ছেলে মেয়ে আমরা হারিয়েছি। সেই যে ওনাররা ফ্যাক্টরি চালাতে চাচ্ছিল না, বলছিল তারা 100 বছরেও কিছু হবে না। তারা কিন্তু এখন জেলে। অথচ ইউনো গভর্নমেন্টের কারো কিন্তু কোনো কিছু যায় আসে নাই। অন দ্য আদার হ্যান্ড আমি আপনাকে একটা কথা বলতে চাই যে যেহেতু এই কথাটা আসছে, বিজিএমএ আসলে স্যালারি দেওয়া, যেই মানুষগুলা সবকিছু শেষ জেলে বসে আছে, টাকাটা কোথার থেকে আসবে এটা কিন্তু সবাইকে ভাবতে হবে কিন্তু। এবং এই কারণেই কিন্তু বিজিএম দায়িত্ব নিয়েছে। বিজিএম এর কাছে সমাজের সবার এক্সপেকটেশন অনেক হাই, যদিও ইটস নট, এবং যে কারণে বিজিএম কিন্তু নিজেদের থেকে কিন্তু উদ্বুদ্ধ হয়ে কিন্তু কাজগুলি করে যাচ্ছে। আজকে আপনি 14,40 লক্ষ টাকা দেখছেন, এটার সাথে কিন্তু আরো অনেক জিনিস রিলেটেড। আজকে যে বাচ্চাগুলা, ছোট ছোট বাচ্চা, এগুলো কিন্তু বিজিএম এর রেসপন্সিবিলিটি নিয়েছে। এবং চিটাগংয়ে, তারপরে এই যে ঢাকায়। হ্যাঁ ঢাকায়, হ্যাঁ ডিফারেন্ট মফিজুল কতজন বাচ্চা? অলরেডি আমি ঠিক ফিগারটা জানি না, অলরেডি বোধহয় 200-র মতন 300 বাচ্চার মধ্যে আজকে পত্রিকা দেখলাম মাত্র 4 জনের দায়িত্ব নিয়েছে। নো 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 17 জনের দায়িত্ব নিয়েছে। আপনার রং মেসেজগুলি না, পত্রিকা আসছে তো আজকে সব। প্লিজ ইউ শুড কন্টাক্ট উইথ দ্য বিজিএমএ। না, বিজেপি আজকে অফিশিয়ালি বলেছে, আমি বলি আজকে অফিশিয়ালি বলেছি, অফিশিয়ালি বলি চট্টগ্রামে অর্কা মানে ওল্ড রাজশাহী ক্যাডেট কলেজ অ্যাসোসিয়েশন, সেইখানেই দায়িত্ব নিয়েছে প্রায় 200-র মতো বাচ্চা। তারপরে আর ছেলে আর মেয়েদের ব্যাপারে আঞ্জুমানা মফিদুল তাদের কাছে আছে। এবং বিজিএমএ এটা বলে রেখেছে যে রানা প্লাজার সংক্রান্ত মানে ওই গার্মেন্টসের যে কোনো বাচ্চার দায়িত্ব তারা নিবে। এখন পর্যন্ত তারা এবং যারা যারা ধরেন এই যে আজকে যে অঙ্গহানি হয়েছে, বিজিএমএ কিন্তু ফান্ডিং গুলি করে যাচ্ছে কিন্তু, এবং ওদের ট্রিটমেন্ট বিজিএমএ করছে। এবং তাছাড়াও যেসব ছেলে মেয়েগুলি মারা গেল, ওদের সংসারের দায়িত্ব আমরা মেম্বাররা কিন্তু ভাগ করে করে নিচ্ছি কিন্তু। পারভেজ ভাই, এবং মানে যাদের মোটের উপর চাকরি বোঝা গেল, গেছে, মোটের উপর তাদেরও বোঝা কিন্তু গেল, দায়িত্ব নেওয়া মোটের হচ্ছে। উপর বোঝা গেল যে আপনারা অনেক দায়িত্ব নিয়েছেন। কিন্তু আমি একটু আবার মানে সচিব আপনার কাছে আসতে চাই যে যেসব কর্মী এখন পর্যন্ত নিখোঁজ, হয়তো কোনোদিনই তার সন্ধান পাওয়া যাবে না, সেটা ডিএনএ
ঘটিত জটিলতার কারণেই হোক, আর যেটি প্রথমে রতন ভাই বলছিলেন যে গার্মেন্টস ফ্যাক্টরিতে গেলে অনেক সময় শ্রমিকদের নাম ঠিকানার তালিকাটিও ঠিক মতো থাকে না, তার জন্য হোক, তাদের পরিবার কি কোনো ধরনের ক্ষতিপূরণ পাবে না? একটি ইন্টারেস্টিং কথা আমি শুনছিলাম, স্থপতি মুবাশশির হোসেন ওই দিন একটি টেলিভিশন প্রোগ্রামে বলছিলেন 2-1 জন যদি ভুয়া, 20 জন যদি ভুয়া নিয়েও যায়, তাও তো আমাদের 50 জন অসহায় পরিবারকে সাহায্য করা উচিত। আপনি কি মনে না, করেন? শিওর, অবশ্যই সাহায্য করব না এমন কোনো ডিসিশন বা ডিক্লারেশন আসেনি। আমার প্রথমে আছে, আমি আমার এই পয়েন্টে যাওয়ার আগে আমি রতন সাহেবের একটা উত্তর দিচ্ছি, আমি ভুলেই গিয়েছিলাম যে রতন সাহেব, আমরা কিন্তু আমরা গড়িয়ে চলছি না, আমরা হেঁটেই চলছি, প্রয়োজনে আমরা দৌড়াচ্ছি। আমি যখন এই যে আমার ডিপার্টমেন্ট হওয়ার আগ পর্যন্ত যে 314টা পোস্ট ছিল, এখানে ক্লাস 1 ইন্সপেক্টর বলে কিছুই ছিল না, ক্লাস 2 ইন্সপেক্টর, ক্লাস 3 ইন্সপেক্টর। একজন ক্লাস 3 ইন্সপেক্টর একটা ফ্যাক্টরির সামনে গিয়ে দাঁড়াতেও তো ওর একটা ভয়ের ব্যাপার ছিল যে আমার মালিক আমাকে কিভাবে নেবে বা আমার কর্মচারী হিসেবে ট্রিট করবে। টোটালি ক্লাস 1, ক্লাস 2 ইন্সপেক্টর, ক্লাস 3 ইন্সপেক্টর আমরা রাখিনি। রাখার পরে যখন আমরা করলাম, দেখা গেল ইতিমধ্যে আপগ্রেড করে দিলাম, তখন দেখা গেল যে আমার 62 পোস্ট, ক্লাস 1 পোস্ট খালি আছে। আমি গেলাম পিএসসির কাছে, পিএসসি বললেন যে হ্যাঁ, তোমার আমার বিদ্যমান আইনে আমি 50%-এর বেশি আমি দিতে পারছি না তোমাকে। ওইখানে বিদ্যমান আইনে 5% আবার কোটা রিজার্ভ রাখতে হয়, তারপরে করে সর্বোচ্চ উনাকে আমাকে দিলেন যে শিপার তুমি নিয়ে যাও, 25 জনকে দিলাম। আর কি করতে হবে, এই যে উনি মাননীয় পিএসসি চেয়ারম্যান মহোদয় বললেন যে আমার এই আইনটা বদলে নিয়ে, এই আইনটা আমি সাথে সাথে এনে বদলে আমরা অলরেডি, আমি আজকে লেটেস্ট খবর জেনেছি ভেটিংয়ে চলে গেছে। আগামী 2-3 দিনের ভিতরে এটা আমি এটা অ্যামেন্ডমেন্ট হয়ে যাবে। এরপরে আমি আরও পিএসসির আরও ইন্টারেস্টিং ঘটনা, যে পিএসসিতে যে সকল ভ্যাকেন্ট পোস্ট, ক্যাডার পোস্টের এগেনস্টে দেওয়া হয়, এখানে অনেক ছাত্ররা, অনেক প্রার্থী থাকেন, রিটেন ভাইবা 2টাই পাস করে বসে আছেন, কিন্তু ক্যাডার পোস্টে ওই পরিমাণ নাই। বলতে গেলে অনেকই 1000-3-4 থাকেন, ক্যান্ডিডেট থাকেন। এখানে ওই আইনে ক্লাস 2 পোস্টের জন্য কোনো দেওয়া বিধান নেই। এইটা সহ আমরা অ্যামেন্ডমেন্টে গিয়েছি। এটা অ্যামেন্ডমেন্ট যদি হয়ে যায়, ক্লাস 1, ক্লাস 2 আমার সবকিছু যদি যে নিজ গতিতে চলে, আমি আশা করি অ্যাটলিস্ট আগামী 15 দিনের মধ্যে আমি এই সিলেকশনটা পেয়ে যাব যে এইগুলিকে আমাদের দেওয়া হলো। আপনাকে একটু থামাতে হচ্ছে যে আমি একটু আবার ডক্টর ইফতেখারুজ্জামান আপনার কাছে আসি। আপনি অবশ্য কথাটি বলেছেন, কিন্তু আমাদের কিছু দর্শকও এই মন্তব্য করছেন, আমাদের গবেষক দলও একই কথা বলছে যে দুঃসময়ে জিএসপি স্থগিত করে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের মানে আমাদের প্রতি এক ধরনের হুমকি দিয়ে রাখলো, তারপরে আজকে আবার তারা একটা কথা বলছে। এই দুঃসময় সুবিধা স্থগিত কি সহায়তা নাকি চাপ, নাকি এটা আমার ভালোর জন্য করছে? এটা সবাই মিলে আমরা এর পক্ষে বিপক্ষে কথা বলছি না কেন? আসলে আমি আপনাকে আজকে আসলে শুধু বলতে শুনলাম, আর কাউকে এই ব্যাপারে কিন্তু কোনো মন্তব্য করতে শুনি না। শুধু তাই নয়, আমি দর্শকদের জন্য বলবো, আমি সবার জন্য বলছি, যখন জিএসপি যখন ওরা সিনেটে কথাটা উঠলো, তখন ফর দ্য ফার্স্ট টাইম আমরা পাবলিকলি সেটাকে ডিনাউন্স করেছি। শুধু ডিনাউন্স আমরা বলেছি, ইউ আর গোয়িং টু চপ অফ দ্য হেড বিকজ অফ দ্য হেডেক। তোমরা লেবার রাইটসের কথা বলে যেটা করছো, এটার বাস্তবে এটার ক্ষতিগ্রস্ত হবে লেবার, ওয়ার্কাররাই ক্ষতিগ্রস্ত হবে, তুমি এটা সরে আসো। আমি পার্সোনালি যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডারকে এটা রিকোয়েস্ট করেছি টু সেন্ড দিস রেকমেন্ডেশন টু দি ইউএস সেনেট। সে সেটা করে না এবং আমাকে মিথ্যা বলেছে। আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু দ্য ডিটেলস। মানে আমাদের অবস্থানটা ছিল, it doesn't make much difference বাংলাদেশ জিএসপি উইথড্র করলে গার্মেন্টসের কোনো ডিফারেন্ট, কিন্তু ইট ওয়াজ সেন্ডিং এ রং সিগন্যাল, রাইট? মানে রং সিগন্যালটা দিচ্ছিল, এবং আমার ভালনারেবিলিটি জায়গাটা ছিল যে অন্য মার্কেটগুলো সেম সিগন্যালটা নেয় কিনা। সো উই হ্যাড টু মোবিলাইজ সাপোর্ট ইন ফেভার অফ আওয়ার বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড। কাজে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। উই হ্যাভ টু কিপ, আমাদেরকে এই জিনিসটা সবসময় বলতে হবে দ্যাট অ্যাটলিস্ট একটা সেকশন অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি ইজ দেয়ার ফর হোয়াট এভার রিজন এমন কিছু করছেন যেটা আমাদের এই মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য। রতন ভাই, আমার কাছে এটা পরিষ্কার, এখানে আমাদেরকে সেই চ্যালেঞ্জটা করতে, এবং সেই চ্যালেঞ্জটা করার জন্য আমি মনে করি যে সবচেয়ে বড় উপাদান সেগুলো যে আমাদের নিজেদের হাউসটাকে ইন অর্ডার আনতে হবে। রতন ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতি নেওয়ার পর আপনি নিশ্চয়ই আজকে লক্ষ্য করেছেন, ফিরে এলাম আজকের বাংলাদেশে। রতন ভাই, আপনার কাছে জানতে চাইছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের খবরদারিটা আপনার নজরে এসছে কিনা, এবং এই সম্পর্কে আপনার পুরোটাই একটা রাজনৈতিক চাপ এবং খুব অনৈতিক রাজনৈতিক চাপ। আমরা যদি বাংলাদেশ এবং আমেরিকার বিজনেসটা দেখি, তাহলে প্রায় ধরেন $6 বিলিয়ন বিজনেস হয়, সেখানে খুব বেশি হলে 0.5
বিলিয়ন ডলারের সেটা ওখানে জিএসপি সুবিধা পায়, বাকি তো $5.5 বিলিয়ন কোনো জিএসপি সুবিধা নাই। আমাদের গার্মেন্টস ওখানে কখনো কখনো 15 কিংবা 15.5% ট্যাক্স দিয়ে ঢোকে। আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা হিসাব করে দেখিয়েছিলাম যে আমরা শুধু গার্মেন্টস 23% গার্মেন্টস যে আমেরিকাতে এক্সপোর্ট হয়, সেখানে আমরা আমেরিকাকে প্রায় 6,000 কোটি টাকা ট্যাক্স দিই। আর আমেরিকার সারা বছরে আমাদের বাংলাদেশকে ঋণ সাহায্য, প্রকল্প সাহায্য মিলে 1100 কোটি টাকার বেশি দেয় না। ফলে আমেরিকা বাংলাদেশ থেকে নেয়, বাংলাদেশ আমেরিকা থেকে কিছু পায় না। অথচ সেই আমেরিকা ওয়াটারসিটি অফ হোপ আমি ওবামার বইয়ের মধ্যে দেখলাম, ওখানে ট্রেড ইউনিয়ন করার অপরাধে 20,000 শ্রমিকের চাকরিচ্যুত হয়েছে। ওনারা বাংলাদেশে যখন গণতন্ত্রের কথা বলে তখন এর মধ্যে কিছু এবং ট্রেড সমস্যা ইউনিয়নের আছে ব্যাপার বলে ভাবতে হবে। চাপ দেয়। ইফতেখার ভাই, আপনি বিরতির সময় ইন্ডাস্ট্রিয়াল পার্কের কথা বলছিলেন, আপনি যদি 30 সেকেন্ডের বিষয়টি আবার একটু আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটা সরকার নিয়েছে যে পোশাক শিল্পকে একটা বিশেষ গার্মেন্টস ভিলেজ করার জন্য। এই সিদ্ধান্তটা যত শীঘ্র বাস্তবায়িত হবে, ওই শুধুমাত্র যে মানে এক্সিস্টিং ইন্ডাস্ট্রিতে যে ঝুঁকিগুলো সেটা তো অবশ্যই হ্যান্ডেল করা যাবে, কিন্তু নতুন স্ট্রাকচারে মানে গ্লোবাল কমপ্লায়েন্সটাকে এনশিওর করার জন্য আমরা একটা জায়গায় যেতে পারবো। আমি মনে করি যে এখানে বিজিএম এর যদি কোনো আপত্তি থাকে তাহলে সেটা অবশ্যই অনতিবিলম্বে সুরাহা করে সেই জায়গায় বিজেপির আপত্তি রাখি। ইফতেখার ভাই, আমি প্রশ্ন নিচ্ছি, মুন্সিগঞ্জে যে জায়গায় জায়গাটি দেওয়া হয়েছে সেই জায়গায় কি আমরা এত বড় একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার মতো যথেষ্ট জায়গা পাবো, নাকি সেটা নিয়ে আবার একটু কথা উঠবে? না, লোক দিতে একটা পার্টিকুলার শুধু মুন্সিগঞ্জে হয়তো এমন কোনো কথা নাই, দেয়ার ক্যান বি নাম্বার অফ দেম। ইপিজেড এর মতো ওইখানে ইনফ্রাস্ট্রাকচার কি অবশ্যই। সরকার করার দায়িত্ব সরকার পালন করছে কিনা না, সেটা আমরা না, শুনবো। এটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, Private মানে অথরিটি দিবে সরকার, বাট ইট হ্যাজ টু বি ডান বাই, ইটস এন ইনভেস্টমেন্ট আমাদের সেক্টরের জন্য, গার্মেন্টস সেক্টরের জন্য একটা ইনভেস্টমেন্ট হিসেবে। ইন্ডাস্ট্রিয়াল পার্ক না, ধন্যবাদ। এটা কিন্তু বিজিএম এ 2002 সাল থেকে কিন্তু বিজিএম এর এটা দাবি করে আসছিল কিন্তু, এবং লাকিলি যত দেরি হোক রানা প্লাজার পরে এটা কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে এটা একনাকে এটা পাশ করেছে। এখন এটা বাস্তবায়নের পথে যাবে কিন্তু কিন্তু এই মুহূর্তে ওই যেটা উনি বলছিল যে বিজিএম এ টাকা খুঁজতেছে চায়না থেকে অমুক থেকে, একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। আজকে এই রানা প্লাজারের উসুলায় যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স যে আসছে, ওদের কিন্তু কথা ছিল কোনো ফ্যাক্টরি বন্ধ করবে না, কোনো ওয়ার্কারও কিন্তু চাকরি হারাবে না। অথচ ওরা ইনডাইরেক্টলি কাস্টমার এখন ডিসকারেজ করতেছে শেয়ার্ড বিল্ডিং এ গার্মেন্টস অর্ডার দেওয়া, এবং যেখানে নিচে মার্কেট আছে, উইচ ইজ অ্যাবাউট 40% অফ আওয়ার ইন্ডাস্ট্রি। এখন এদের জন্য কিন্তু ইমিডিয়েটলি কোনোখানে শিফট করা ইজ নট সো ইজি। এখন বিজিএম এ এখন চেষ্টা করছে যে ওদেরকে কিভাবে তাড়াতাড়ি রিলোকেট করে ওখানে দেওয়া যায়। সো যেহেতু এখানে ফান্ডিং এর প্রশ্ন চলে আসছে, এবং ফান্ডিংটা ওদের দ্বারাও এখন করা কিন্তু সম্ভব না, এতগুলো টাকা সরকারের থেকেও কিন্তু লো বাজেটে কিন্তু ফান্ড পাওয়া যাবে না। বিজিএম এ অলরেডি কিন্তু এখন সোর্সিং করতেছে চায়না থেকে পাওয়া যায় কিনা ওখানে পাওয়া যায়। তার দুঃখের বিষয় হলো যখন এই কাজগুলি করতে যায় তখন পেপারে আসে এইভাবে যে বিজিএম এ ওই জায়গার জন্য বাইরের থেকে টাকা খুঁজে, ওরা আর কত ভিক্ষা খুঁজবে। ইটস স্যাড ফর দ্য নেশন। আমি একটু একদম শেষ মিনিটে আমি একটু মিকেল ভাই আপনার কাছ থেকে শুনতে চাইবো যে এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক দেওয়ার ব্যাপারে আসলে কতটা অগ্রগতি সাধিত হয়েছে? আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক দেওয়ার ব্যাপারে অলরেডি প্রাইম মিনিস্টার অফিস থেকে একটা ডাইরেক্টর জেনারেলের অধীনে একটা ইয়ে করে অ্যাকোয়ার পর্যন্ত চলে গেছে। আমরা ওয়েটিং ফর ফান্ডটা পেলেই আমরা এই কাজে নামবো। যদিও এইটা শুধু 530 একর জমিতে আছে, এইটাতে আমার টোটাল ইয়ে ফুলফিল হবে না। অলরেডি গভর্নমেন্ট স্পেশাল ইকোনমিক জোন করার সিদ্ধান্ত নিয়েছে এবং গার্মেন্টস ফ্যাক্টরিকে ওইখানে অগ্রাধিকার। আমরা আশা করবো যে এগুলিটা খুব দ্রুত বেগে হবে, যেটি ডক্টর ইফতেখার জামান বলছিলেন, রাজেকুজ্জামান রতনও যেটি বলছিলেন। একদম শেষ বাক্য বলতে হবে যদি আমি সবাইকে বিনীত অনুরোধ করব যে বাংলাদেশ আসলে সরকার, বিজিএম এ এবং বিজিএম প্রত্যেকটা উদ্যোক্তা, ট্রেড ইউনিয়নের লোকজন সবাই মিলে কিন্তু আমরা এখন কিন্তু পজিটিভ কাজ করার চেষ্টা করছি। আমার মনে হয় ইমেজের যে ক্রাইসিসটা হয়েছে, আমি মনে করি যে এখন আমাদের পিরিয়ডিক্যালি ইমপ্রুভমেন্টগুলি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু তুলে ধরা উচিত। আমার মনে হয় যে এর অনেকগুলি গুরুত্বপূর্ণ স্টেপ নেওয়া হয়েছে, আরো নেওয়া হবে। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।